একটা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে যে ফার্স্ট টাইম নেট দিতে যাচ্ছি, আমাকে নেট দিতে দেয়া হচ্ছে না। হ্যাঁ, যে পেপার ওয়ানের যে কোশ্চেন হয়েছে মারাত্মক, মানে বাজে কোশ্চেন হয়েছে, মুখস্থ প্রচণ্ড প্রয়োজন হয়েছে। তোমার কি মতামত এটা নিয়ে? বেসিক্যালি যে ব্যাপারটা থাকে পেপার ওয়ানে, একটু আমাদের হিস্ট্রি লেভেলের কোশ্চেনটা আমাদের মুখস্থ করতে হয়। উইদাউট গাইডে যখন দিয়েছিলাম আমি স্কোর করেছিলাম, কিন্তু স্কোরটা পার করতে পারিনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এই 2025 সালের এই সময়টা আমাদের জন্য মোটেই ভালো যাচ্ছে না। যদি আমরা কথা বলি, দেখো চারদিক থেকে জেকার পরীক্ষা ক্রমাগত ডিলে হয়ে যাওয়া, স্টুডেন্টদের মধ্যে এই ক্রমাগত ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইসব কিছুর মধ্যে দাঁড়িয়েও আজকে আমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি, তোমাদের সবার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি আমাদের তরফ থেকে। ইউজিসি নেট 2025 সালের জুন মাসের যে সেশনটা, যার পরীক্ষাটা রিসেন্টলি হয়েছে, সেখানে আমাদের মধ্যে যে সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটরা আছে তাদের মধ্যে এমন একজনকে আজকে নিয়ে এসেছি, যার জন্য পার্সোনালি আমি অনেকবার প্রে করেছিলাম যাতে তার ইউজিসি নেটটা এবার কোয়ালিফাই হয়ে যায়। ফাইনালি সেটা হয়েছে। আজকে আমরা কথা বলবো আমাদের ইউজিসি নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রতাপের সাথে, আর জেনে নেব তার এই ইউজিসি নেট কোয়ালিফাই করার সময়ের, মানে এই টোটাল যে জার্নিটা, তার হার্ডলসগুলো এবং ফাইনালি এই আউটকামটা এটা কতটা স্যাটিসফ্যাক্টরি, কতটা আনন্দের, তার থেকে ডিটেলে জেনে নেব। তাহলে চলো আজকের আমাদের গেস্ট আমরা প্রতাপের সাথে কথা বলি। তাহলে বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের আজকের গেস্ট প্রতাপের সাথে। আমাদের প্রতাপ, যে এইবারে 2025 সালে ইউজিসি নেট কোয়ালিফাই করেছে। তো প্রতাপের এই নেট কোয়ালিফাই করার জার্নিটা যদি আমরা কথা বলি, তাহলে এটা কোনো সিনেমার থেকে কম নয়। প্রথমবার প্রতাপ যখন ইউজিসি নেটের জন্য রেজিস্টার করেছিল, পরীক্ষাটা দিতে গেছিলো, তখন ঠিক 1 মিনিট লেট হওয়ার কারণে ওকে হলে ঢুকতে দেয়নি। সেকেন্ডবার যখন নেট দিয়েছিল তখন একটু প্রিপারেশনের কমজোরির কারণেই ওর পরীক্ষাটা ও ক্লিয়ার করতে পারেনি। কিন্তু থার্ডবার মাত্র 2 মার্কসের জন্য নেট কোয়ালিফাই করা আটকে গেছিল। ফাইনালি এই 4 নম্বর বার প্রতাপের নেট কোয়ালিফাই হয়েছে। তো প্রথমেই প্রতাপ, অনেক অনেক কনগ্রাচুলেশনস। আর তার আগে একটা কথা বলি, এই লাস্টবারের যে ডাব্লিউবি সেট পরীক্ষাটা হলো, সেই ডাব্লিউবি সেট পরীক্ষার যারা ক্যান্ডিডেট, যারা কোয়ালিফাই করেছিল, তাদের মধ্যেও কিন্তু প্রতাপ ছিল। প্রতাপকে তখন আমরা ইন্টারভিউর কথা বলেছিলাম আমাদের চ্যানেলে, তো প্রতাপ বলেছিল দাদা নেট কোয়ালিফাই করে তারপরে আসবো ইন্টারভিউ দিতে। তো প্রতাপ নিজের কথা রেখেছে। তো ফার্স্টেই প্রতাপ, আমি তো তোমাকে চিনি, কিন্তু আমাদের দর্শক যারা তোমাকে চেনে না, তাদের জন্য তুমি যদি বলো যে তোমার এই নেট কোয়ালিফাই করার আগে, মানে এই জার্নিটা কীরকম ছিল, তুমি মাস্টার ডিগ্রি কোন সময় শেষ করেছো, পুরো ব্যাপারটা। আমি 2023 সালে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে আমি আমার এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিটা কমপ্লিট করি। যখন এমএসসি আমার কমপ্লিট হলো, রেজাল্ট বেরোয়নি আমার, ঠিক থার্ড সেমিস্টারের যে রেজাল্টটা হয় সেই রেজাল্টের থ্রুতে আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম। আমি সেই কোম্পানিতে 10 দিন মতন গিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার সেই জিনিসটা ভালো লাগেনি। মানে এটা এটা ঠিক কী জন্য? ওয়ার্ক কালচারটা আমার সেইভাবে ভালো লাগেনি তাদের। আর আমাকে বলেছিল যেটা, সেটা ওরা ঠিক মতন করতে পারছিল, মানে ওরা আমায় দিতে পারছিল না আর কি। এরপরেও আরও 2-3টে কোম্পানিতে আমি ট্রাই করেছিলাম, কিন্তু ওখানেও সেম একই জিনিস আমি, মানে এগুলো সবই কলকাতার মধ্যেই? হ্যাঁ, এগুলো সব কলকাতার ভেতরে। মানে কলকাতার বাইরে তুমি তখন ট্রাই করোনি? কলকাতার বাইরেও আমি একটা পেয়েছিলাম, কিন্তু যেহেতু দূর হয়ে গেছিলো, বাড়ি থেকেও ছাড়েনি তখন, সেই কারণে আর আমি যাইনি, সেই দিকে এগোইনি আমি। আচ্ছা, এবারে এই যদি থ্রু আউট এই জার্নিটার কথা বলি, মানে প্রথম দুবার তো আমরা জানি প্রথমবার পরীক্ষা না দিতে পারাটা খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তৃতীয়বার কোয়ালিফাই না হওয়াটা তো তাও একটা যুক্তি দেওয়া যায় যে পড়াশুনোটা কম হয়েছিল, আর একটু বেটার পড়াশুনো করা যেতে পারতো। যদি থার্ডবার কথা বলি, তাহলে একদম 2 মার্কসের জন্য মানে পরীক্ষা কোয়ালিফাই না হওয়া, এই থ্রু আউট ফেজ খুবই তো ডিসঅ্যাপয়েন্টিং ফেজ ছিল, সন্দেহ নেই। এবার কিভাবে এই প্রিপারেশান চালিয়ে গেলে কি করে? আর তুমি এই যে ইন বিটুইন যে সময়টা, কারণ এই সময় অবধি তুমি সরাসরি কোথাও চাকরি করছো না, নিজের খরচের জন্য এই বয়সী একটা মধ্যবিত্ত বাড়ির ছেলের পক্ষে বাবা মায়ের কাছে হাত পেতে সবসময় টাকা চাওয়া সম্ভব না, আমার পক্ষেও সম্ভব ছিল না। তো তুমি কিভাবে এই সময়টা নিজের মানে খরচ কীভাবে চালালে? আমি যখন ফার্স্ট টাইম নেট এক্সাম দিতে গিয়েছিলাম, তখন ট্রেনের একটা গন্ডগোল চলছিল। তো এবার ট্রেনের গন্ডগোলের কারণে আমি ঠিক 1 মিনিট আমার লেট হয়েছিল। তো ওদের সিস্টেমের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কারণে হয়তো আমাকে ঢুকতে দেয়নি। একটা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে যে ফার্স্ট টাইম নেট দিতে যাচ্ছি, আমাকে নেট দিতে দেয়া হচ্ছে না। এবার সেটা আমি যখন দিতে গিয়েছি তখন আমি এমএসসি করছি আর কি। তারপরের বারও যখন দিতে গিয়েছি তখন আমি এমএসসি করছি। তারপরের বার তো আমি তোমার কাছে বললাম যে আমাকে একটু গাইড করে দাও দাদা, আমি এরম দিতে চাই যে একটা ন্যাশনাল লেভেল টেস্ট। তখন তুমি আমায় বললে, গাইড করলে। তো তুমি আমায় প্রথম থেকেই বলেছো যে 180 থেকে 200 নম্বর টার্গেট রাখতে, কিন্তু আমার সেই এমন একটা টার্গেট হয়ে গেছিলো যে আমি 160, 170, হ্যাঁ, এই
এই টার্গেটটা আমি বলেছি। আমি যখন পরীক্ষা শেষ হয়েছিল তুমি ফোন করেছিলে কত নম্বর অ্যাটেন্ড করেছিলাম, তো আমি বলেছিলাম দাদা আমার 150 থেকে 154, এইটা আমি বলেছিলাম। তো 2 মার্কসের জন্য হয়নি ওটা। হ্যাঁ, 2 মার্কসের জন্য সেবারে সেটা ছিল 2024 সালের জুনেরটা, ফার্স্ট বারটা ক্যান্সেল হয়ে গেল, সেকেন্ড বারের পরীক্ষাটাতে। তো এর মাঝের যে সময়টা, মানে এখন নিজের খরচ চালানোর জন্য কি করো? আমি টিউশন পড়াই এবং আমি একটা স্কুলে কন্ট্রাকচুয়াল টিচার হিসেবেও নিয়োগ হয়েছি। এই সময়ে একটা জিনিস যেটা আমি সবসময় ফিল করেছি, প্রিপারেশান খুব ভালো থাকলেও কিছু কিছু ক্ষেত্রে পেপার ওয়ানেরও একটা খুব রোল প্লে করে যাচ্ছে। পেপার ওয়ানটা এবারে তুমি দিয়েছো, আমি পেপার ওয়ান নিয়ে কম বেশি সমস্ত স্ট্রিমের যে স্টুডেন্টরা রয়েছে তাদের সবার থেকে একটা ফিডব্যাক শুনেছি যে পেপার ওয়ানের যে কোশ্চেন হয়েছে মারাত্মক, মানে বাজে কোশ্চেন হয়েছে, মুখস্থ প্রচণ্ড প্রয়োজন হয়েছে। তোমার কি মতামত এটা নিয়ে? পেপার ওয়ানের বেসিক্যালি যে ব্যাপারটা থাকে, পেপার ওয়ানে একটু আমাদের হিস্ট্রি লেভেলের কোশ্চেনটা আমাদের মুখস্থ করতে হয়। এবার আমরা তো সচরাচর মুখস্থ করি না, আমরা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দিয়ে নিজেদের কনসেপ্ট দিয়ে কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করি। তো সেই জায়গায় পেপার ওয়ানটা তুলনামূলক আমার প্রত্যেকবারই পেপার ওয়ানের জন্যই আটকেছে। আমি যে 2বার আগে দিয়েছি আমার পেপার ওয়ানের জন্যই তুলনামূলক নেটটা কোয়ালিফাই হয়নি। পেপার টুতে মানে যেটা আমাদের মেন পেপার কম্পিউটার সায়েন্সের, সেটাতে আমি ঠিকঠাক মার্কসই পেয়েছি, তোমাকে আমি বলেওছি সেটা। হ্যাঁ, পেপার টুতে তো মানে দেখাও তো যাচ্ছে, পেপার টুতে দেখাও যাচ্ছে। এবার ডাব্লিউবি সেটের যে পেপার ওয়ান আর ইউজিসি নেটের যে পেপার ওয়ান, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে ডাব্লিউবি সেটের যে পেপার ওয়ানটা আছে এটা ইউজিসি নেটের পেপার ওয়ানের থেকে তুলনামূলক সোজা ছিল। হ্যাঁ, এবার আমাদের যে ইউজিসি নেটের পেপার ওয়ানটা আছে এটা তুলনামূলক শক্ত হয়। আর সব থেকে বড় কথা, এটা অফলাইন এক্সাম হয়েছে, এটা অনলাইন এক্সাম হয়েছে। এবার ওইখানে লেন্দি কোশ্চেন থাকে, তো অনলাইনে যেটা হয় স্ক্রোল করতে করতেই পেপার ওয়ানের সময় চলে যায়। তো আমাদের তো সময়েরও একটা ফ্যাক্টর থাকে, দুটো তো ভাগ করা থাকে, ভাগ করা থাকে কি এখন মানে টাইমের ব্যাপারটা, ভাগ করা থাকে, কিন্তু এখানে তো ভাগ করা থাকে না। শুধু মানে নেটে তো ভাগ করা থাকে না, নেটে তো ফুল টাইম থাকে। তাহলে পেপার টুর টাইমটা কিছুটা কেটে নিচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রবলেম। এটা আমি অনেককে দেখেছি, অনেক স্টুডেন্ট যাদেরকে আমি চিনি না, সেন্টারের বাইরে দিয়ে যখন গেছি দেখেছি অনেক স্টুডেন্টকে কাঁদতে বেরোতে দেখেছি, আমারও খুব খারাপ লাগে। ব্যাপারটা হচ্ছে যে এটা কেন হচ্ছে, লাস্ট কয়েকবারই এই জিনিসটা হলো পেপার ওয়ান, তার মানে পেপার টুর প্রিপারেশনের উপর প্রচণ্ড জোর দিতে হবে, পেপার ওয়ানের উপরে খুব বেশি ভরসা করা যাবে না। তো প্রতাপ, এর পরের প্ল্যান কি? নেট তো কোয়ালিফাই হয়ে গেল, এর পরের প্ল্যান আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাই। কিন্তু তুমি যেরকম বলেছো যে এমটেক করে পিএইচডিটা করলে ভালো হয়। এমটেক করে পিএইচডি করার থেকেও যেটা ইম্পর্টেন্ট, যে পিএইচডি সচরাচর আমরা যদি একদম প্রথমে করতে যাই, আমি সবসময় ফিল করি যে পিএইচডি করার আগে পিএইচডির যে কাজকর্ম হয়, মানে আমি যদি এই ডোমেনে কাজ করতে চাই তাহলে সেই ডোমেন সম্পর্কে আমার কিছু পড়াশুনো থাকা দরকার। এটা পিএইচডির কাজ কি, যে আমি এই প্রবলেমটা ফর্মুলেট করবো। যদি আমি প্রবলেম ফর্মুলেশনের কথা বলি, তাহলে একদম ফার্স্টবারে এই 3-4টে পেপার লোকে ধরিয়ে দিল, এর থেকে একটা প্রবলেম ফর্মুলেট করো। যে জিনিসটা আমি জানি না সেটাকে তো আগে বই পড়ে শিখতে হবে। যদি আমি ধরি ব্লকচেনও তো কিছু না কিছু তো আমাকে কোডিং করতে হবে, Web3 সম্পর্কে তো জানতে হবে। আমি যদি আমি যদি মেশিন লার্নিং ধরি, মেশিন লার্নিং পড়তে হবে। যদি আমি কোয়ান্টাম কম্পিউটিং ধরি, যেটা সব থেকে খুব কঠিন, আমার মতে সব থেকে কঠিন আজ অব্দি ওই জিনিসটাকেই আমি ধরবো। তো কোয়ান্টামের সম্পর্কে না জেনে হুট করে আমাকে কোয়ান্টামের পেপার ফেলে দিলে আমি তো নিশ্চয়ই পারবো না। তো আমি সবসময় বলি এমটেকটা কেন, এমটেক ছাড়াও হতে পারে, প্রোভাইডেড যে কেউ যদি ওই রিলেটেড পেপার বার করতে পারে, রিলেটেড কিছু একটা কাজ করতে পারে, তাহলে অবশ্যই যে গাইড করবে তার কাছেও এর একটা খুব ভালো ইম্পর্টেন্স এসে পড়ে, এবং অবশ্যই স্টুডেন্টের পক্ষেও খুব ভালো হয়। আর ফিনান্সিয়ালি তো এই সময়টা খুব টাফ গিয়েছে। এবার আচ্ছা, যারা প্রিপারেশান নেবে তাদেরও তো এই ফেজের মধ্যে দিয়ে যাওয়াটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। মানে যদি আমি বাকিদের কথাও ধরি, একদম অনেকেই নিচ্ছে, অনেক স্টুডেন্টকে আমি জানি যারা বাইরে পড়তে এসছে, এখানে কলকাতার দিকে পড়তে এসছে, তারা প্রিপারেশান নিচ্ছে, তাদের প্রতি কী অ্যাডভাইস থাকবে? এটাই, যখন তুমি এমএসসি করছো বা কোনো মাস্টার ডিগ্রি করছো, তুমি তখন থেকেই শুরু করে দাও, তোমার গ্র্যাজুয়েশন লেভেলের পর থেকেই শুরু করে দাও যে আমার এই মাস্টার ডিগ্রিতেই আমাকে ক্র্যাক করতে হবে, যেটা আমি ফেস করেছি। মানে তুমি যদি চাও যে মাস্টার ডিগ্রির মধ্যেই আমার নেটটা কোয়ালিফাই হয়ে যায় বা সেটটা কোয়ালিফাই হয়ে যায়, তো আমি এটাই সবাইকে অ্যাডভাইস দেবো যে তুমি মাস্টার ডিগ্রিটা যখন করছো একবারে সিরিয়াস নিয়ে নাও, আমাকে ওই 2 বছর সময় দেবে,
এখন তো মাস্টার ডিগ্রি মনে হয় 1 বছর করে দিয়েছে, 1 ইয়ার করে দিয়ে। মানে ওটা হয়ে গেছে যেহেতু এনইপি 4 বছরের হয়েছে, যারা 4 বছরে পাস করছে তাদের মাস্টার ডিগ্রি 1 বছর, কিন্তু যারা 3 বছরে পাস করছে ওদের কিন্তু সেই 2 বছরই দিতে হবে। তো আমি বলবো এটাই, তোমরা যখন মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করেছো, তোমরা মাস্টার ডিগ্রির পড়াটা খুব ভালোভাবে করো, এবং তার সাথে সাথে উইথ গাইড ইউজিসি নেট অর ডাব্লিউবি সেট এর পড়াশোনাটা চালিয়ে যাও। তবেই তোমার এই যে একটা গ্যাপ থাকবে, যে গ্যাপটা পড়ে যাবে, সেই গ্যাপটা তোমরা মেকআপ দিয়ে দেবে একদম। আর এতে ফ্যামিলিও সাপোর্ট করবে। ফ্যামিলি সাপোর্ট করবে, কারণ পড়াশোনার চলার সময় এটা তো করবেই। এবার যদি আমি একটা কথা বলি, এটা অনেকের ধারণা, বা আমি তাদের সম্পর্কেও মানে তাদের পারসেপশনটাও আমি জানতে চাই। তোমার পারসেপশন কি, যে যদি বলা হয় যে ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট এই পরীক্ষাগুলো কি উইদাউট গাইড ক্র্যাক করা সম্ভব? আমি তো ফার্স্ট টাইম দিয়েছিলাম, আমি ডাব্লিউবি সেট 2 বার দিয়েছি আর নেটটা 4 বার দিলাম এই নিয়ে। তো আমি উইদাউট গাইডে যখন দিয়েছিলাম আমি স্কোর করেছিলাম, কিন্তু স্কোরটা পার করতে পারিনি। স্কোর হবে, কিন্তু কোয়ালিফাই হওয়াটা তোমার উপর নির্ভর করছে। তোমার যদি ভিত ভালো থাকে তুমি অবশ্যই কোয়ালিফাই করতে পারো উইদাউট গাইড। এবার যদি ভিত ভালো থাকার কথাটা বলি, মানে এটা তুমি মানে যারা পেরিফেরিতে যাদেরকে দেখেছো, এরকম কজনের ভিত ভালো থাকে? মানে যদি পড়াশোনার ধরনটা বলি, যদি কনভেনশনাল পড়াশোনা কেউ ফলো করে, হয়তো 100 জনের মধ্যে 1 জনের থাকতে পারে কি 2 জনের থাকতে পারে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি তুমি গাইড নাও, কারণ তুমি ফার্স্ট টাইম একটা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, তো তুমি সেখানে কোশ্চেন সম্বন্ধে তো জানো না। কিন্তু কোশ্চেন সম্বন্ধে তোমাকে গাইড করার তো কেউ লাগবে। অবশ্যই। যেমন আমি তোমাকে বলেছিলাম যে দাদা আমাকে একটু গাইড করে দাও যে আমি কিভাবে কি করব। তুমি বলেছিলে যে এই চ্যাপ্টারগুলো, তুমি বলেছিলে যে এই চ্যাপ্টারগুলোর ওপরেই জোরটা বেশি দে। তো আমরা যখন পড়াশোনাটা করেছি বা তুমি যখন ক্লাস করিয়েছো, তো ওই চ্যাপ্টারগুলোর ওপরেই বেশিরভাগ আমরা জোরটা দিয়েছি। ঠিক, এটাই বলবো। তার মানে একটা জিনিস ঠিক, যে প্রিপারেশন তো গাইড ছাড়া হওয়াটা মুশকিল। আচ্ছা, যদি স্পেসিফিক্যালি বলতে হয় যে সিএস জেনিক্স একাডেমির থেকে যে হেল্পগুলো তুমি পেয়েছো, কোন হেল্পটাকে তুমি সব থেকে বেশি হাইলাইট করবে? তুমি কোনটা বলবে? রেকর্ডিং ক্লাসেস আর মক টেস্টটা তারপর আসবে, কারণ মক টেস্টটা আমরা কখন করব? যখন আমাদের সবগুলো রেডি হয়ে যাবে তখন আমরা মক টেস্টটা দিই, তাই তো? তো এইবার যখন আমি কোথাও একটা আটকে যাচ্ছি, আমার রেকর্ড ক্লাসটা থেকে যাচ্ছে, তা আমি কি করব? ব্যাকে গিয়ে সেই ক্লাসটা দেখে নিলাম, বা আমি কোনোদিন ক্লাসে জয়েন হতে পারলাম না, তো আমার রেকর্ড ক্লাসটা কি হয়ে গেল, আমার যখন সময় হয়ে গেল আমি সেটাকে মেকআপ করে নিলাম। তো এরপরে আসবে হচ্ছে মক টেস্ট। ফ্রিকোয়েন্টলি যে মক টেস্টগুলো হয় সেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আর সব থেকে বড় কথা, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ছিল, তারপরে তুমি ফুল মক টেস্টগুলো নিতে, তো এগুলোর জন্য হেল্পফুল হয়েছে। তো ওখানেও স্কোর করেছিলাম। তুমি বলেছিলে যে তোমার এই মিস্টেকগুলো হচ্ছে, তো আমি ওগুলোর দিকে ভালোভাবে দেখেছিলাম যে না, আমার এগুলো মেকআপ যদি আমি করি, এই কোশ্চেনগুলো মেকআপ যদি করি, তাহলে আমার বেটার হবে। ঠিক। এবার এখনও জিআরএফটা ক্র্যাক করা বাকি। জিআরএফ তো টার্গেটে আছে নাকি? টার্গেটে আছে, তুমি বলেছো যেটা তো 200 টার্গেট। এবার আমার টার্গেট তো ওই 170 থেকে 180 এরকম ছিল, তো এইবার টার্গেটটা একটু বাড়িয়ে দেবো। মানে এবার কনফিডেন্স এসছে যে পাস করা যেতে পারে, আর একটু খাটলে হয়ে যাবে। যাক, খুব ভালো লাগলো প্রতাপ। তো দেখা গেল যে প্রতাপ পুরো জিনিসটাকে কীভাবে এই জার্নিটাকে ডিকোড করেছে। এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কার নিড কী, সবার নিড সমান নয়, কিন্তু নিজের নিডটাকে ডিকোড করে প্রিপারেশনের জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করা, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা প্রতাপ করেছে। তোমরাও করবে, তোমাদেরও যদি কোয়ালিফাই করতে হয় তোমাদেরকেও এটাই করতে হবে। তাহলে সবাই আশা করি প্রতাপকে দেখে বুঝতে পারছো যে প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত এবং সেটাকে কী করে ওয়েল এক্সিকিউট করা উচিত। তো এইরকমভাবেই তোমরাও তোমাদের জার্নিতে তোমাদের টার্গেটে পৌঁছে যেতে পারো। আর যদি মনে করো যে আমাদের হেল্প প্রয়োজন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আজকে প্রতাপের সাথে আমরা কথা বললাম, এরপরে আমরা আরও এরকম অনেকের সাকসেস স্টোরি তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে তোমরা ইন্সপায়ার্ড হও এবং তোমরা এই স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো কীভাবে নিতে হবে সেটাও যাতে বুঝতে পারো। অনেক ধন্যবাদ তাদেরকে যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আরও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।